আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন করে তরুণদের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ব ইতিহাসে জুলাই গণহত্যার বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত। চলতি মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায় সেজন্য পুরনো প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হবে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। আত্মপ্রকাশের ৪ দিন পর ৭১-এর বীর শহীদ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এনসিপি। সেখানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যাকারীদের ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি। যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। ২৪-এ ছাত্র জনতার আত্মত্যাগে উজ্জীবিত হয়ে তরুণ তুর্কিদের দল জাতীয় নাগরিক পার্টি ৭১-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানান দিয়েছেন ৭১ সবার হৃদয়ে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রায়ের বাজার কবরস্থানে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রংপুরে মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া হওয়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে। ভোজ্য তেলের সরবরাহ না থাকায় রমজানে বিপাকে পড়েছে মানুষ। নিত্যপণ্যের বাজার নিয়ে রংপুর সিটি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেরিনা লাভলি। মেরিনা, আজকের বাজার পরিস্থিতি আমাদেরকে জানান। রংপুর সিটি বাজারে আমরা ঘুরে যেটি দেখেছি সেটি হচ্ছে যে বিশেষ করে যদি বলি ভোজ্য তেলের বিষয়, সেটি একেবারেই বাজারে নাই বললেই চলে। আমরা বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টিতে কথা ছিল যে অ্যাভেলেবেল হবে ভোজ্য তেল, কিন্তু সেটি হয়নি। বাজারের প্রত্যেকটা দোকানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে হাফ লিটারের যে ভোজ্য তেলের বোতল সেগুলো পাওয়া যাচ্ছে, তবে তাদের যেটা অভিযোগ অতিরিক্ত দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা এটিও জানতে পেরেছি যে 1 লিটার তেল হচ্ছে 200 টাকা কেজি দরে তারা বিক্রি করছে যদি সেটি দোকানে থাকে, এবং সেটি জানিয়েছে তারা যে এই তেল কিনতে গিয়ে তাদেরকে আরো বাড়তি ভোগান্তিতে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে যে 5 লিটারের সয়াবিন তেলের বোতল যদি তাদেরকে কিনতে হয় সেক্ষেত্রে কোম্পানির কাছ থেকে আরেকটি অন্য পণ্য তাদেরকে গুছিয়ে দিচ্ছে। এই গুছিয়ে দেওয়ার কারণে তাদের অতিরিক্ত যে অর্থ দিয়ে যে অন্য পণ্য কিনছে সেটি পড়েই থাকছে, আর ভোজ্য তেল তাদেরকে বিক্রি করতে হচ্ছে অতিরিক্ত দামে। আর ভোজ্য তেল ছাড়াও যদি বলি, খাসির মাংসের আমরা দাম করেছি সেটি হচ্ছে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রংপুর সিটি বাজারে। এছাড়াও 750 থেকে 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। লেবু এই রমজান মাসে খুব প্রয়োজনীয় একটি খাদ্য সামগ্রী, সেটির মধ্যে লেবুর প্রত্যেকটা পিস আমরা দেখতে পেয়েছি যে 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শাকসবজির দাম মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে। আর হচ্ছে যে বিশেষ করে ফলমূলের কথা যদি বলি, এই ফলমূল কিন্তু দাম অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। নিম্নে দেশীয় ফল 150 টাকার নিচে কোনো ফল নাই। আমরা কলার দাম করেছি, সেই কলার ডজন বিক্রি হচ্ছে কলা প্রায় 150 টাকা ডজন। তো এই হচ্ছে রংপুর সিটি বাজার থেকে বর্তমান যে বাজার পরিস্থিতি সেটি নিয়ে সবশেষ অবস্থা। তবে সাধারণ ক্রেতাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে দ্রব্যমূল্যের
যে দাম যেন তাদের সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবস্থা করা হয়। এই ছিল রংপুর সিটি বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ খবর। ধন্যবাদ মেইনা লাভলি। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য বিষয়ক গণশুনানি হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সনমান্দি মামুরদি গ্রামে ১০০-র বেশি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন ভুইয়া। জামালপুরে রাজীব সার্ভিসের সব বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঝালকাঠিতে জেন্ডার সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। খাগড়াছড়িতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম। মেহেরপুরে শুরু হয়েছে 4 দিনের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। প্রশিক্ষণে জেলার 20টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ফরাজি বাড়িতে ব্যবসায়ী আব্দুস সাত্তার হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়া সহ নানা অভিযোগে মানববন্ধন করেছে সচেতন সাতক্ষীরাবাসী। সাদি মাহমুদ, চ্যানেল আই। বিজ্ঞাপনে ছেয়ে গেছে মানুষের অকৃত্রিম বন্ধু গাছ। পেরেক ঠুকে ব্যানার ফেস্টুন সাটানোয় অপূরণীয় ক্ষতির শিকার সড়কের ধারে থাকা গাছগুলো। পরিস্থিতি উন্নয়নে রংপুর বিভাগের 8 জেলায় পেরেক অপসারণ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। মেইনা লাভলির রিপোর্ট। মুক্ত বাণিজ্য কিংবা প্রচারী প্রসার ভাবধারায় ইঁদুর দৌড়ের যে বাস্তবতা, তার প্রতিধ্বনি পাওয়া যায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে পংক্তিতে। অপরিণামদর্শী কর্মকাণ্ডের বাস্তবতায় রংপুর বিভাগ জুড়ে সড়কের পাশে থাকা গাছে গাছে ব্যানার, ফেস্টুন সহ হরেক রকম পেরেক ঠুকা বিজ্ঞাপন। এই যে বাড়ি ভাড়া দেয় সেই সাইনবোর্ড, তারপরে এই যে সুন্নতের খাতনা, ফ্ল্যাট বাসা ভাড়া দিবে, তারা এখানে তার কাটা মারিয়া গাছগুলো নষ্ট করতেছে। গাছটা কাটা মারা মানে নিজের একটা শরীরে কাটা মারা। মানুষ ব্যথা পেলে যেমন বলতে পারে আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে, গাছ তেমনি ভাবে বলতে পারে না, এটি গাছের দুঃখ। আর জীবকুলের প্রতি মায়া মমতা আছে বা প্রাণীগুলোর প্রতি মায়া মমতা আছে, ঠিক তেমনই উদ্ভিদকুলের প্রতিও আমাদের মায়া মমতাটা বাড়াতে হবে। আমরা ব্যানার ফেস্টুনের গাছে পেরেক লাগানো থেকে বিরত থেকে এর চেয়ে অন্য কোনো সহজ উপায়ে যদি এই প্রচার প্রচারণা চালানো যায় সেটা আমাদের করা উচিত। সংকট নিরসনে মাস জুড়ে সামাজিক বন বিভাগের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির শুরু। এমন উদ্যোগ রংপুর বিভাগের 8 জেলার স্থানীয়দের সম্পৃক্তের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। গাছের সুরক্ষার পরিমণ্ডলটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করছি এবং এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। প্রয়োজনে আমরা বিদ্যমান যে পরিবেশ সুরক্ষা আইন আছে সে আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে চাই। পেরেক অপসারণের পাশাপাশি সড়কের ধারে থাকা গাছের সুরক্ষায় পরিকল্পিত উপায়ে কাজ করার প্রত্যয় জানিয়েছে সামাজিক বন বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।